হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমরা তোমাদের ক্লাস 8 এর পরিবেশ বিজ্ঞান বিষয় থেকে আমরা যেটা চ্যাপ্টার পড়ছিলাম, চ্যাপ্টার 1.2 স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল, তার উপর আরো একটি গুরুত্বপূর্ণ ক্লাস আমরা প্রোভাইড করতে চলেছি। অলরেডি দেখবে মোটামুটি দুটো ক্লাস আমরা প্রোভাইড করেছি, যেখানে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মহাকর্ষ বলো, অভিকর্ষ বলো, তাদের যে সমীকরণ, গাণিতিক প্রশ্ন কিছু আমরা সলভ করে দিয়েছি। তাছাড়া গ্যালিলিও যে তিনটে অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে সূত্র, সেই সূত্রগুলো কিন্তু আমরা কমপ্লিট করে দিয়েছি খুব সহজ করে, সেগুলো আমরা বুঝে নিয়েছি। যারা দেখোনি অবশ্যই দেখে নিও। আমরা আমাদের পেজ নাম্বার 21 পর্যন্ত পড়েছিলাম। এরপর দেখো আমরা পেজ নাম্বার 22 থেকে আমাদের আজকের ক্লাস শুরু করব। আমরা যদি কোনো বস্তুকে, ধরো একটা বস্তু, এই বস্তু আমি যদি এরকম ভাবে ছুড়ে দিই, এরকম ভাবে যদি আকাশে ছুড়ে দিই, এই আকাশে যেতে 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 এই বস্তুটা কি এবার এরকম ভাবে নিচে পড়বে? সোজা কি নিচে পড়বে? পড়বে না। যখন তুমি এরকম ভাবে ক্রস ভাবে কোনাকুনি ভাবে যখন ছুড়ে দাও, তখন সেই বস্তুটা এরকম ভাবে যেতে 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 এইদিকেও কিন্তু কোনাকুনি ভাবে পড়ে। মানে কোনো বস্তুকে তুমি জোরে হয়তো পাথর নিয়েছো, পাথরকে নিয়ে এই পাথরটাকে ছুটছো, সেই পাথরটা কিন্তু এখানে যাচ্ছে, এরকম জায়গায় গেল, এরপর কিন্তু এরকম ভাবে নিচে কিন্তু পড়ে না কখনোই, কিন্তু মানে এতটা অব্দি গেল, এবারে হয়তো তুমি ভাবছো নিচে পড়ে যাবে সোজা, তা কিন্তু পড়ে না। এটা একদম এরকম ভাবে গিয়ে এইরকম ভাবে একটা মানে বৃত্তচাপ কিন্তু সৃষ্টি করে। ওকে, এখানে কেন এটা এরকম হয়, এরকম ভাবে কেন পড়ছে, তার কারণ হচ্ছে এই যে আমরা পাথরটা নিয়েছি, এটা কি নিয়েছি? এটা নিয়েছি আমরা পাথর। ওকে, এই পাথরটা আমরা নিয়েছি, এই পাথরটাকে আমি পাশে লিখছি, এটা এই পাথরটাকে আমরা দেখেছিলাম অভিকর্ষ মহাকর্ষ এই বলগুলোর ক্ষেত্রে দেখেছিলাম যে পৃথিবী তার পৃষ্ঠে বা তার কাছাকাছি থাকা, এটাও কাছাকাছি আছে, এটা যদি পৃথিবী পৃষ্ঠ হয় তাহলে তার কাছাকাছি আছে। ওকে, মাটিতে নেই, মাটির উপরে রয়েছে, তাহলে কাছাকাছি থাকা কোন বস্তুকে নিজের কেন্দ্রের দিকে টানে। তাহলে এই যে নিচের দিকে টানছে, সেটা হচ্ছে কি বল? অভিকর্ষ বল। অভিকর্ষ বল দিয়ে পৃথিবী কি করছে? এই বলটাকে বা পাথরটাকে নিচের দিকে টানার চেষ্টা করছে। আর আমি যে বলটাকে গতি দিচ্ছি, সেই গতির জন্য বলটা এরকম ভাবে যাওয়ার চেষ্টা করছে। ওকে, তাহলে বাইরের দিকে ছিটকে যাওয়ার চেষ্টা করছে, সেটা হচ্ছে এই বল তীর চিহ্ন দিয়েছি। কিন্তু প্রত্যেকটা জায়গাতে বলটা যখন এখানেও আছে, সেখানেও কিন্তু এদিকে ছিটকে যাওয়ার চেষ্টা করছে, অথচ পৃথিবী তাকে এদিকে বল দিয়ে টানছে। এই পজিশনে যখন পাথরটা রয়েছে, তখন এইদিকে ছিটকে যাওয়ার চেষ্টা করছে, অথচ পৃথিবী এদিকে তাকে টানছে। ওকে, এ কারণে দেখা যাচ্ছে যে এরকম ভাবে আমাদের চলতে 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 এরকম ভাবে বৃত্তাকার একটা পথ নিয়ে সেটা আমাদের পাথরটা কিন্তু এসে পড়ছে। কোন একটা জায়গায় কিন্তু সরাসরি নিচে পড়ছে না, এরকম ভাবে বৃত্তাকার পথ নিয়ে এইখানে এসে পাথরটা কিন্তু এইখানে এসে পাথরটা পড়ছে। ওকে, এবার এই বেগটা আমাদের হাতের পক্ষে বা কোনোভাবে তো সম্ভব নয় যে প্রচন্ড বেগ আমরা বাড়াবো। যদি এই বলটাকে দেখা যেত যে আমাদের যেটা মুক্তি বেগ আমরা পড়েছিলাম প্রথম ক্লাসে, যে 11.2 কিলোমিটার পার সেকেন্ড, এই যে মুক্তি বেগ বা এসকেপ ভেলোসিটি, এটা এই বেগ যদি আমরা সৃষ্টি করতে পারি, এই বেগ যদি আমরা সৃষ্টি করতে পারি, ওকে, নিয়ে এর থেকে বেশি মানে সেকেন্ডে 11.2 কিলোমিটার যাবে, সেকেন্ডে 1 সেকেন্ডে 11.2 কিলোমিটার যাবে, এত বেগ যদি আমরা সৃষ্টি করতে পারি, তখন দেখা যাবে যে এই যে পৃথিবী আছে, পৃথিবীর বাইরে চলে যাবে এবং বস্তুটা কিন্তু এরকম ভাবে পৃথিবীকে ঘিরে তার চারিদিকে ঘুরতে থাকবে, গোল 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 করে পৃথিবীতে চারিদিকে ঘুরতে থাকবে। এরকম কি ঘটনা হয়? হয়, অবশ্যই হয়। আমরা এখন আমাদের যে প্রযুক্তি, আমাদের উন্নত প্রযুক্তিবিদ্যার সাহায্যে কিন্তু আমরা মুক্তি বেগের সমান বেগ বা তার থেকে বেশি বেগ কিন্তু সৃষ্টি করতে পারি। এবং যখন পৃথিবী থেকে একদম মহাকাশে কৃত্রিম উপগ্রহ নিয়ে যাওয়া হয়, স্যাটেলাইট নিয়ে যাওয়া হয়, কৃত্রিম কৃত্রিম উপগ্রহ বা স্যাটেলাইট যখন নিয়ে যাওয়া হয়, তখন এই মুক্তি বেগ, এত বেগ কিন্তু সৃষ্টি করা হয়। এত বেগ সৃষ্টি করলে পৃথিবী বাইরে চলে যাবে, তখন এটা এরকম ভাবে পড়ছিল, এটা পুরোটা গোল 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 করে ঘুরবে, গোল গোল ভাবে কিন্তু ঘুরতে থাকবে। ওকে, তাহলে এটা যদি পৃথিবী হয়, তাহলে এরকম ভাবে কিন্তু পৃথিবীর এইদিকে কিন্তু গোল গোল করে পৃথিবীর বাইরে কি হবে? এটা কিন্তু ঘুরতে থাকবে, বস্তুটা কিন্তু ঘুরতে থাকবে। যেমন স্যাটেলাইটটা পৃথিবীর বাইরে যখন পাঠায়, তখন এটা কিন্তু গোল গোল করে পৃথিবীকে ঘিরে ঘুরতে থাকে। মনে থাকবে। এরপর আমাদের দিয়েছে যেটা, যে বিষয়টা, সেটা হচ্ছে স্থির তড়িৎ বল ও আধান, এ সম্পর্কে আমরা জানবো। এখানে যে ছবিটা দিয়েছে, এখন তো শীতকালে শ্যাম্পু করার পর, চুলটা শ্যাম্পু করার পর এরকম ভাবে ঘষবে, এরকম ভাবে ঘষবে, বারবার বারবার ঘষবে। নিয়ে যদি কাগজের টুকরো নাও, কাগজের টুকরো যদি তোমরা নাও, আমার এখানে সম্ভব হচ্ছে না। ওকে, আমি একটা তোমাদের কাগজের টুকরো দিয়ে দেখাতে পারি। ওকে, এখন হবে কিনা জানি না, এখানে কাগজ নিয়ে ভালো করলে হয়। এরকম ভাবে যদি বারবার বারবার ঘষো, ঘষার পর এরকম ভাবে যদি টানো, পেন্সিল নিলে বেশি ভালো হয়, কেমন? পেন্সিল নিয়ে যদি ঘষা হয়, এরকম ভাবে যদি ঘষো, দেখবে এখানে কিন্তু এরকম ভাবে এই যে আকর্ষণ করে তুলে নিল, কেমন আকর্ষণ, এই যে কাগজটা লেগে আছে, এই যে টেনে উঠে লাফিয়ে লাফিয়ে উঠবে এবং কাগজটা কিন্তু এখানে আটকে যাবে। এটা কেন হয়? যখন কোনো একটা প্লাস্টিকের জিনিস হতে পারে বা চিরুনি হতে পারে, তখন যদি বারবার যখন ঘষছো, তখন এখানে আধান তৈরি হয়, কারেন্ট তৈরি হয়, আধান তৈরি হয়। ওকে, এখানে যে আধান তৈরি হয়, আর
কাগজের যে টুকরোটাকে মানে আকর্ষণ করছে যে জায়গাটাকে, সেখানে উল্টো আধান তৈরি হয়। মানে এখানে প্লাস হলে এই কাগজের টুকরোগুলোতে মাইনাস আধান তৈরি হয়। বিপরীত আধান কি হবে? বিপরীত আধান পরস্পরকে আকর্ষণ করে। প্লাস গুলো সবসময় মাইনাসকে আকর্ষণ করে, বা মাইনাস গুলো প্লাসকে আকর্ষণ করে। তার জন্য এখানে কাগজটা আটকে গেল। এটা স্থির তড়িৎ আধানের জন্য হয়। স্থির তড়িৎ, তড়িৎ দুই ধরনের হয়। কেমন? তড়িৎ কিন্তু দুই ধরনের হয়। তড়িৎ দুই ধরনের হয়। একটা হচ্ছে চল তড়িৎ, এর একটা আলাদা চ্যাপ্টার আছে আমাদের ক্লাস 10 এ, চল তড়িৎ। আর একটা হচ্ছে স্থির তড়িৎ। স্থির তড়িৎ, আমাদের বাড়িতে যে কারেন্টটা আসছে সেটা আছে চল তড়িৎ। ওকে, ইলেকট্রিক কারেন্ট। ওকে, ইলেকট্রিক কারেন্টটা কেন? কারণ এক জায়গায় তৈরি হচ্ছে থার্মাল পাওয়ার স্টেশন, সেখানে তৈরি হচ্ছে, সেখান থেকে বাড়িতে বাড়িতে কারেন্টটা চলে আসছে, সেটা হচ্ছে চল তড়িৎ। আর স্থির তড়িৎ মানে স্ট্যাটিক ইলেকট্রিসিটি, সেটা যেখানে তৈরি হবে সেখানে আবদ্ধ থাকবে, সেটা কিন্তু এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে না। দেখবে কিছু কিছু ঠেলা গাড়ি থাকে, দোকান, ঠেলা গাড়িতে অনেক কিছু বিক্রি হয়, সেটা ঠেলা নিয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায় বসছে, আবার সে বাড়িতে ফিরিয়ে আনে। দোকানটা ঠেলা গাড়ি, চাকা লাগানো থাকে, গাড়িটা আবার নিয়ে চলে আসে। সেই ধরনের যদি তড়িৎ হয় তাহলে চল তড়িৎ। কিন্তু কিছু কিছু দোকান আছে স্টেশনের মধ্যে দোকান দেখবে, সেগুলো কিন্তু রাত্রে হলে বন্ধ করে দেবে, কিন্তু দোকানটা ওখানেই থাকে, আবার সকালে গিয়ে লোকটা দোকানটা খুলে দেয়। বা অন্যান্য বিভিন্ন জায়গায় যে দোকানগুলো রয়েছে বা শপিং মল রয়েছে, সেগুলো সেখানেই আসে, সেটা কিন্তু অন্য জায়গায় চলে যাচ্ছে না, সেগুলো হচ্ছে স্থির তড়িৎ। তাহলে যে তড়িৎ এক জায়গাতে আবদ্ধ থাকে, যেমন এখানে তৈরি হচ্ছে কারেন্টটা, এখানে তৈরি হচ্ছে এখানেই থাকে, এখান থেকে এদিকে চলে আসতে পারবে না। ওকে, বা অন্য জায়গায় চলে যেতে পারবে না। তাহলে যে তড়িৎ উৎসস্থল যেখানে তৈরি হচ্ছে সেই উৎসস্থলেই সীমাবদ্ধ থাকে, তাকে বলবো আমরা স্থির তড়িৎ। আর যে তড়িৎ উৎসস্থল থেকে অন্য জায়গায় প্রবাহিত হতে পারে, সেই তড়িৎকে আমরা বলবো প্রবাহী তড়িৎ বা চলৎ তড়িৎ। এটাকে প্রবাহী তড়িৎও কিন্তু বলা হয়। ওকে, মনে থাকবে। এবার এই জিনিসটা বোঝাচ্ছি, আমার একটা জিনিস মনে পড়লো তোমাদের, সেটা হচ্ছে অভিকর্ষ বল। আমরা তো পড়েছি, তোমাকে যদি প্রশ্ন করা হয় আচ্ছা অভিকর্ষ বল না থাকলে কি ঘটবে, একটা প্রশ্ন কিন্তু আসে, হঠাৎ আমি প্রশ্নটা মনে পড়লো। অভিকর্ষ বল না থাকলে না থাকলে কি ঘটবে, বা আমাদের কি অসুবিধা হবে, কি ঘটবে বলো তো? অভিকর্ষ বল যদি না থাকে, অভিকর্ষ বলের জন্য কি হয়? বল ছুটছি, পাথর ছুটছি, সেটা আমার নিচে পড়ছে, বা গাছ থেকে পাতা, ফল, স্যার আইজাক নিউটন দেখেছিলেন যে অ্যাপেলটা উপর থেকে নিচে পড়ছে। তো এই যে ঘটনা, পৃথিবী তার পৃষ্ঠে বা কাছাকাছি থাকা যে কোনো জিনিসকে নিজের কেন্দ্রের দিকে টানে, সেটা তো অভিকর্ষ বল। তো এটা যদি না থাকতো, অভিকর্ষ বলটা যদি না থাকতো, তাহলে কি হতো? সমস্যা হচ্ছে যে আমাদের পৃথিবীর, তারপরে বাতাস রয়েছে, পরপর বাতাসের অনেকগুলো স্তর রয়েছে, ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এরকম ভাবে 6টা স্তর আছে বায়ুমণ্ডলের। সেই বায়ুমণ্ডলটাকে ধরে রেখেছে কিন্তু অভিকর্ষ বল। যদি অভিকর্ষ বল না থাকতো, তাহলে এই বায়ুমণ্ডল, বাতাসের যে 6টা স্তর আছে, সেগুলো ভ্যানিশ হয়ে আকাশে উড়ে চলে যেত। আকাশে উড়ে চলে গেলে আমরা অক্সিজেন পেতাম না, তাহলে শ্বাসকার্যই চালাতে পারতাম না, তাহলে আমরা সবাই কিন্তু একদম মারা যেতাম, তাই না? বা কোনো গ্যাসই থাকতো না, উদ্ভিদরাও বেঁচে থাকতে পারতো না। উদ্ভিদরা বেঁচে না থাকলে খাবারও তৈরি করতে পারতো না, আমরাও খেতে পারতাম না, প্লাস আমরাও শ্বাসকার্য চালাতে পারতাম না, খেতে পারতাম না, কোনো কিছু কিন্তু সম্ভব হতো না। মেঘ, ঝড়, বৃষ্টি কোনো কিছুই হতো না। ওকে, সবগুলো কিন্তু উড়ে চলে যেত। গাছপালা, জল, সবগুলো কিন্তু আকাশের দিকে উড়ে মহাশূন্যে বিলীন হয়ে চলে যেত, কোনো কিছুই কিন্তু নিচের দিকে আটকে থাকতো না। এটা কিন্তু মনে রাখবে। ওকে, তাহলে অভিকর্ষ বল না থাকলে কি ঘটতো, এটা কিন্তু, বা কি অসুবিধা হতো, যদি আসে প্রশ্ন, তোমরা লিখবে অভিকর্ষ বল না থাকলে পৃথিবী ঘিরে যে বায়ুমণ্ডল থাকে, সেই বায়ুমণ্ডল থাকতো না, সেটা মহাশূন্যে বিলীন হয়ে যেত। এছাড়া মানুষ বলো, গাছপালা, পশু পাখি, জল, কোনো কিছু থাকতো না, সবকিছু মহাশূন্যে চলে যেত। মানে এক কথায় পৃথিবীতে কোনো প্রাণেরই কোনরূপ কোনো অস্তিত্ব থাকতো না, প্রাণের অস্তিত্বই পৃথিবীতে থাকতো না। ওকে, এই জিনিসটা মনে রাখবে। এবার একটা পার্থক্য আমরা করে নিই এখানে, ভর এবং আর একটা হচ্ছে ভার বা ওজন। পার্থক্য আমি ফটাফট বলে দিই, এগুলো হয়ে গেছে আমাদের পড়া। আমি কিছু কোশ্চেন আনসারের জন্য তোমাদের রেডি করে দিচ্ছি পরীক্ষার জন্য। ভর এবং ভার বা ওজন, এর মধ্যে পার্থক্য কি? ভর মানে আমরা বলেছিলাম কোন বস্তুর মধ্যে মোট যে পরিমাণ জড় পদার্থ থাকে, কোন বস্তুর মধ্যে মোট যে পরিমাণ জড় পদার্থ থাকে, সেটাকে বলবো তার ভর। আর কোন বস্তুকে পৃথিবী যে বল দিয়ে নিজের কেন্দ্রের দিকে টানে বা আকর্ষণ করে, তাকে বলা হয় ওই বস্তুর ওজন। ওকে, আর ভর আমরা দেখবো, প্রথমে আমাদের কি দিতে হবে, দুটো সংজ্ঞা দেবো। আর তারপরে আমরা 2 নম্বর পার্থক্যতে কি লিখবো, রাশি। ভরের শুধু মান আছে, অভিমুখ নেই, তাই জন্য এটা স্কেলার রাশি। শুধু মান আছে কিন্তু অভিমুখ নেই, তার জন্য এটা হচ্ছে স্কেলার রাশি। আর যেসব রাশির মান আর অভিমুখ দুটোই আছে, একটা নির্দিষ্ট দিকে টানছে, তার অভিমুখ আছে, সেই ধরনের রাশিকে আমরা কি বলি, ভেক্টর রাশি। ভেক্টর রাশি মনে থাকবে। তাহলে ভার বা ওজন হচ্ছে কিন্তু ভেক্টর রাশি। এরপরে একক কি? একক হচ্ছে এর একক লিখবে, একক। সিজিএস একক কি? ভরের সিজিএস একক হচ্ছে গ্রাম। আর এসআই একক কি? এসআই একক হচ্ছে কিলোগ্রাম বা কেজি। এখানে একক কি হবে, সিজিএস এর ভর মানে ভার বা ওজন মানে হচ্ছে বল, বল মানে সিজিএস একক কি হবে, বলের একক ডাইন।
বলের এককটাই হবে ডাইন, আর এসআই একক কি হবে? বলের একক মানে হচ্ছে নিউটন, নিউটনটা হবে একক। ওকে, তাহলে 1 2 3 তিনটে পার্থক্য লিখলে হয়ে যাবে, তিনটে পার্থক্য তোমরা করবে। আরেকটা জিনিস করতে পারো, ভর মাপা হয় সাধারণ তুলা যন্ত্র সাহায্যে, সাধারণ তুলা যন্ত্র বা দাঁড়ি পাল্লা, তাই না? সাধারণ তুলা যন্ত্র বা দাঁড়ি পাল্লা দিয়ে ভর মাপা হয়। আর ভার বা ওজন মাপা হয় কি দিয়ে বলতো? কি যন্ত্র? স্প্রিং তোলা যন্ত্র। ওকে, স্প্রিং তোলা যন্ত্র। আর এটা হচ্ছে সাধারণ তোলা যন্ত্র, এটা হচ্ছে স্প্রিং তোলা যন্ত্র। এর সাহায্যে কিন্তু ভর বা ওজন কিন্তু স্প্রিং তোলা যন্ত্রে ভার বা ওজন মাপা হয়। ওকে, যদি প্রশ্ন আসে অভিকর্ষ মহাকর্ষের মধ্যে পার্থক্য লেখো, তখন তোমরা অভিকর্ষ মহাকর্ষের মধ্যে পার্থক্য সময় লিখবে যে অভিকর্ষ পৃথিবী তার কাছাকাছি থাকা কোনো বস্তুকে যে বল দিয়ে নিজের কেন্দ্রের দিকে টানে সেটা হচ্ছে অভিকর্ষ বল। আর বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে যে কোনো দুটি বস্তু কণা তাদেরকে মানে তার একে অপরকে যে বল দিয়ে টানা সেটা হচ্ছে মহাকর্ষ বল। ওকে, তারপরে সব অভিকর্ষ বল হলো এক ধরনের মহাকর্ষ বল, কিন্তু সব মহাকর্ষ বল অভিকর্ষ বল নয়। ওকে, আমরা বুঝিয়ে দিয়েছি যে মহাকর্ষ মানে যে কোনো দুটো বস্তু হতে হবে তাদের মধ্যে আকর্ষণ বল। এবার দুটো বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয় তাহলে সেটা অভিকর্ষ, তাহলে মহাকর্ষের একটা ভাগ হচ্ছে অভিকর্ষ। ওকে, তাহলে অভিকর্ষ বলগুলোকে আমরা মহাকর্ষ বল বলতে পারবো, কিন্তু সব মহাকর্ষ বলকে অভিকর্ষ বলতে পারবো না। যে এই একটা বস্তু একটা বস্তু দুটো মাঝে আকর্ষণ বল, সেটাকে মহাকর্ষ বলতে পারবো না। কিন্তু এই বস্তুর মধ্যে একটা যদি পৃথিবী হয় আর একটা যদি এমনি বস্তু হয়, তাহলে এই মহাকর্ষটাকে আমরা অভিকর্ষ বলতে পারবো। তাহলে সব মহাকর্ষকে অভিকর্ষ বলতে পারি না। ওকে, যদি সেই মহাকর্ষ বলের মধ্যে দেখা যায় যে দুটো বস্তুর মধ্যে একটা পৃথিবী, তবেই সেই মহাকর্ষকে আমরা অভিকর্ষ বলতে পারবো। ওকে, আর একটা পার্থক্য হচ্ছে যে অভিকর্ষ বলের মান পৃথিবীর কেন্দ্রে শূন্য হয়ে যায়, কিন্তু মহাকর্ষ বলের মান কোথাও কিন্তু শূন্য হয় না। ওকে, তাহলে অভিকর্ষ বলের মান শূন্য হতে পারে এবং পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ বলের মান শূন্য হয়, কিন্তু মহাকর্ষ বলের মান পৃথিবীর কোথাও কিন্তু কখনোই শূন্য হতে পারে না। ওকে, এরপর তোমাদের নেক্সট যে জিনিসটা আছে তোমাদের দেখাচ্ছি আমি তোমাদের বইয়ের মধ্যে। এখানে আমাদের কিছু জিনিস রয়েছে, এখানে ছবি দেওয়া হয়েছে, বেলুন তাদেরকে ঘষা হয়েছে সোয়েটারে, তারপর দেখছি ঘষার পরে বেলুন দুটোকে ঝুলিয়ে দিয়েছে, দেখে দূরে দূরে সরে যাচ্ছে। যেহেতু দুটোকেই সোয়েটারে ঝুলিয়েছি, একই জিনিসে যদি ঘষা হয় তা দুটোতেই একই বিদ্যুৎ তৈরি হবে, যেটা স্থির তড়িৎ আমরা পড়ছিলাম। ধরো এখানেও একটা বেলুন রয়েছে এবং এখানেও একটা বেলুন রয়েছে, কেমন এখানে এখন কাছাকাছি ছিল, কিন্তু দুটোকে বেলুনকে যখন সোয়েটারে ঘষা হচ্ছে নিয়ে আবার ঝুলিয়ে দেওয়া হচ্ছে সুতো দিয়ে, তখন দেখা যাচ্ছে একটা বেলুন রয়েছে এইখানে একটা, কিন্তু বেলুনটা দূরে দূরে সরে গেল, দুই দিকে কিন্তু ঠেলে ঠেলে দিল। কেন? দুটো বেলুনকে সোয়েটারে ঘষেছি, তাহলে দুটোতেই হয় প্লাস তৈরি হয়েছে, দুটোতেই হয় প্লাস তৈরি হয়েছে, বা দুটোতেই হয়তো মাইনাস তৈরি হয়েছে। একই আধান পরস্পরকে কি করে? বিকর্ষণ করে। কেমন? প্লাস প্লাস কি করবে? পরস্পরকে বিকর্ষণ করবে। দুটো যদি প্লাস হয় তাহলে বিকর্ষণ হবে, দুটো যদি মাইনাস হয় বিকর্ষণ হবে। কিন্তু যদি একটা প্লাস একটা মাইনাস হতো তাহলে আকর্ষণ হতো, কিন্তু একটা প্লাস আর একটা মাইনাস তো হবে না, দুটোকে যেহেতু সোয়েটারে ঘষেছে। অন্য দুটোকে যদি আলাদা আলাদা বস্তুতে ঘষতাম, নিয়ে একটাতে প্লাস একটাতে মাইনাস হতো, তাহলে আকর্ষণ করতো, কাছে চলে আসতো, গায়ে গায়ে লেগে যেত। ওকে, এই জিনিসগুলো দেওয়া হয়েছে। তাহলে 23 পাতার নিচে দেওয়া হয়েছে একই জাতের তড়িৎ আধান পরস্পরকে বিকর্ষণ করে, মানে এখানে তোমাদের লিখতে হবে যে সম আধান, একই জাতের মানে সম আধান। সম আধান মানে কি? সম আধান বা সমজাতীয় মানে কি? দুটোই হয়তো প্লাস বা দুটোই মাইনাস। সমজাতীয় আধান পরস্পরকে পরস্পরকে কি করবে? দুটোই প্লাস বা দুটোই মাইনাস পরস্পরকে বিকর্ষণ করে। এটা মনে রাখবে, শর্ট কোশ্চেন আছে, বিকর্ষণ করে। আর বিষম জাতীয়, কেমন? বিষম জাতীয় যদি আলাদা আলাদা হয়, বিষম জাতীয় মানে আলাদা আলাদা, তাহলে বিষম জাতীয় আধান পরস্পরকে কি করবে? আকর্ষণ করবে, মানে একটা প্লাস একটা মাইনাস যদি হয় তাহলে পরস্পরকে আকর্ষণ করে। এই জিনিসগুলো কিন্তু তোমরা অবশ্যই মনে রাখবে। ওকে, তাহলে স্থির তড়িৎ যদি প্রশ্ন আসে তাহলে তোমরা লিখবে যে তড়িৎ উৎসস্থলের মধ্যে সীমাবদ্ধ থাকে, সেটা কোনোভাবেই উৎসস্থল থেকে অন্য জায়গায় প্রবাহিত হতে পারে না বা যেতে পারে না, সেই ধরনের তড়িৎকে আমরা বলবো স্থির তড়িৎ। ওকে, আর যদি বলে তড়িৎ আধান কাকে বলে? তড়িৎ আধান মানে হচ্ছে তোমরা লিখতে পারো যে কোনো আহিত বা তড়িৎগ্রস্ত বস্তুতে সঞ্চারিত তড়িতের পরিমাণ। আহিত মানে কোন বস্তুর মধ্যে ঘষে তার মধ্যে কারেন্ট আনা হয়েছে, ঘর্ষণ করলেও কিন্তু তড়িৎ হয়। কেমন? যেমন আমরা ওই চিরুনি ঘষে ওখানে কারেন্ট আসছিল, তৈরি হয়েছিল স্থির তড়িৎ। তাহলে কোনো বস্তুর মধ্যে, কোনো আহিত বস্তুর মধ্যে যে আধান তৈরি, তড়িৎ তৈরি হচ্ছে, তাই না? ঘর্ষণ করা হচ্ছে বা অন্য কোনো যে কোনো উপায় হতে পারে যে তড়িৎ তৈরি হচ্ছে। তাহলে কোনো আহিত বা তড়িৎগ্রস্ত বস্তুতে সঞ্চারিত তড়িতের পরিমাণ, যে তড়িৎটা তৈরি হলো, কোনো আহিত বা তড়িৎগ্রস্ত, আহিত আহিত বা তড়িৎগ্রস্ত, তড়িৎগ্রস্ত মানে তার মধ্যে কারেন্ট রয়েছে,
তাহলে কোনো আহিত বা তড়িৎগ্রস্ত বস্তুতে থাকা তড়িতের পরিমাণ যে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি দিয়ে চিহ্নিত করা যায় তাকেই তার আধান বলে। বোঝা গেল? তাহলে কোনো আহিত বা তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে সঞ্চারিত তড়িতের পরিমাণকে যে প্রাকৃতিক রাশি বা যে প্রাকৃতিক রাশির সাহায্যে চিহ্নিত করা হয় বা লেখা যায় সেটাকেই বলা হয় তার আধান। ওকে, মনে থাকবে। এবং আধানের একক আমাদের অনেক সময় জিজ্ঞাসা করে। আধানে যদি একক লিখতে বলে উচ্চ ক্লাসে কিন্তু অবশ্যই করতে হবে। আধানের একক হচ্ছে কুলম্ব। ওকে, আধানের একক কিন্তু হচ্ছে কুলম্ব। ওকে, আধানের একক হচ্ছে কুলম্ব। এটা কিন্তু আমাদের শর্ট কোশ্চেনের জন্য করতে হবে। ভালো ভালো স্কুলে কিন্তু এটা আমাদের আসে। আর আধান আমরা কি দেখলাম? একটা প্লাস একটা মাইনাস। তাহলে আধান আমাদের ক ধরনের হচ্ছে? দুই ধরনের। আমরা এখানে লিখছি, হয়তো বোর্ডে তোমরা অনেকে দেখতে পারবে না নিচে। একটা হচ্ছে ধনাত্মক আধান বা পজিটিভ চার্জ, ধনাত্মক আধান মানে প্লাস থাকবে সেটা। আর একটা হচ্ছে ঋণাত্মক আধান, মানে তার মধ্যে কি থাকবে বলতো? ঋণাত্মক আধান মানে তার মধ্যে মাইনাস থাকবে। তাহলে এই দুই ধরনের কিন্তু তড়িৎ আধান হতে পারে। ওকে, তাহলে আমাদের এতটা পর্যন্ত আমরা আলোচনা করলাম। এরপরে নেক্সট ক্লাসে কুলম্বের সূত্র, খুব ইম্পর্টেন্ট একটা সূত্র, কুলম্বের সূত্র, এবং সেখান থেকে আমাদের কিছু কিছু মানে সংজ্ঞা রয়েছে বা কিছু গাণিতিক প্রশ্ন রয়েছে, সেগুলো আমরা নেক্সট ক্লাসে আলোচনা করবো। আর একটা ক্লাসের মধ্যে তোমাদের এই চ্যাপ্টারটা কমপ্লিট করে দেবো। ওকে, যারা পেড গ্রুপে অ্যাডমিশন নিতে চাইছো, তোমাদের তো সব ক্লাসগুলো আমি দিয়ে দিচ্ছি পরিবেশ বিজ্ঞানের। এছাড়া আমাদের পেড গ্রুপের মধ্যে ম্যামও রয়েছেন। ম্যাম ইতিহাস ভূগোলের নোটস প্রোভাইড করেন। তাহলে পরিবেশ বিজ্ঞানের নোটস এবং ক্লাস দুটোই পাবে। ইতিহাস ভূগোল এটা নোটস পাবে। তো তিনটে বিষয়, পরিবেশ বিজ্ঞান, ইতিহাস, ভূগোল, এই তিনটে বিষয় তোমরা নোটস পাবে। রুটিন ওয়াইজ নোটস দেওয়া হবে। সেই নোটসগুলো পড়লে সেখান থেকে কিন্তু তোমরা তোমাদের স্কুলের পরীক্ষায় প্রায় সমস্ত প্রশ্নই কমন পাবে। এছাড়া তোমাদের ফার্স্ট সামেটিভ পরীক্ষা হবে, সেকেন্ড সামেটিভ, থার্ড সামেটিভ, প্রত্যেকটা টার্মের আগে সাজেশন দেবো সেখান, এবং সাজেশন আনসারও তোমরা সেই নোটসের মধ্যে পাবে বা আলাদা করে তোমাদের তৈরি করে দেওয়া হবে। তাহলে সাজেশন, নোটস সমস্ত কিছু পাচ্ছ। রেফারেন্স বই হয়তো মানে কোন কোন প্রশ্ন করতে হবে সেগুলো তোমরা বুঝতে পারছো না, ইম্পর্টেন্ট কোশ্চেন সব আমরা ওখান থেকে করিয়ে দিচ্ছি। ওকে, ইম্পর্টেন্ট কোশ্চেন আনসার যতটুকু লিখতে হবে সব একদম রেডি করে দেওয়া হয়েছে, সাজেশন সবই দেওয়া হয়েছে, এবং মাসে মাসে একদমই ন্যূনতম, একদমই মিনিমাম চার্জ রেখেছি। ক্লাস 8 এর জন্য মাসে 140 টাকা করে রাখা হয়েছে, একদম কম। মাসে মাসে এই ফি সাধারণত কোথাও হয় না। 140 টাকা করে মাসে মাসে ফি রেখেছি। সারা বছরে যে 2000 টাকা ফি দেবে বা 1999 টাকা ফি দেবে এরকম কিন্তু আমাদের কিন্তু এরকম ভাবে নেই। সবাই যাতে করতে পারো এই জন্য মাসে মাসে একদম ন্যূনতম ফি রেখেছি। জানুয়ারি 2 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে নিচে, তোমরা চাইলে অ্যাডমিশন নিতে পারো। ওকে, এবং সবাই যাতে অ্যাডমিশন নিতে পারো সেভাবেই কিন্তু আমরা রেখেছি, মাসে মাসে ফি রেখেছি। হয়তো কি অ্যাডমিশন নিলে ভালো লাগতেও পারে, না লাগতে পারে, অনেকে নানা রকম সমস্যা হতে পারে। ওকে, আর ক্লাসগুলো কিন্তু ইউটিউবে হবে, ক্লাসগুলো ইউটিউবে হবে, এবং নোটস পত্র সমস্ত কিছু, সাজেশন, যাবতীয় যা টিপস সব কিছু কিন্তু আমাদের পিডিএফ গুলো, নোটসে বলো, সাজেশনের পিডিএফ, আনসার সবগুলো কিন্তু আমরা সেই পেড গ্রুপের মধ্যে পাঠাবো। প্রত্যেকটা ক্লাস 7, 8, 9, 10 সবার আলাদা আলাদা গ্রুপ রয়েছে। ওকে, ইচ্ছুক থাকলে অ্যাডমিশন নিতে পারো। তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করলাম। ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটাতে লাইক দেবে এবং বন্ধুদের সাথেও কিন্তু তোমরা ক্লাসটা শেয়ার করে নেবে। তাহলে তোমরা সবাই খুব ভালো থেকো। সবাইকে অল দ্য ভেরি বেস্ট।